আগামীকাল ২১শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। মহান মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতোভয় বীর সেনানীরা মুক্তিকামী আপামর জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণের সূচনা করে। এর ফলে আমাদের চূড়ান্ত বিজয় ত্বরান্বিত হয় এবং বিশ্ব মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে স্থান করে নেয় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। প্রতি বছর দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করে বাংলাদেশ। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে সরাসরি যুক্ত হয়েছেন জলসিঁড়ি আবাসন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুর রহমান। আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন নৌবাহিনী সদর দপ্তরের ড্রাফটিং অথরিটি কমোডর AKM আফজাল হোসেন, এবং আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ বিমান বাহিনী ২১৪ MROU এর অধিনায়ক এয়ার কমোডর মোহাম্মদ সুলতান মাহমুদ মালিক। স্বাগত আপনাদের তিনজনকেই। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি দিনের ঠিক আগের মুহূর্তে আছি। আমরা বলছিলাম যে সশস্ত্র বাহিনী দিবসের কথা। আমি একটু এই দিবসটি সম্পর্কে জানব, কারণ প্রতিটি দেশের সশস্ত্র বাহিনী তাদের দেশের গর্বের প্রতীক এবং সবচেয়ে শক্তিশালী একটি প্রতিষ্ঠান হিসেবে সবাই গর্ব করে। তো সেই ইতিহাসটা একটু জানতে চাই। আমি যদি শুরুতেই জনাব সাইফুর রহমান ব্রিগেডিয়ার জেনারেল আপনার কাছ থেকে আসতে চাই, এই দিনের যে ইতিহাস ১৯৭১ সালের একেবারে অগ্নিগর্ভ দিন, সেই সময়ের ভিতরে কিভাবে শুরু হয়েছিল, কেন এটিকে বলা হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস? আপনাকে অশেষ ধন্যবাদ এবং সেই সাথে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদেরকে এই বিশেষ দিনে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সেই সাথে সকল দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে সশস্ত্র বাহিনী দিবসের অফুরান শুভেচ্ছা জানাচ্ছি। আপনি চমৎকারভাবে শুরু করলেন যে আসলে সশস্ত্র বাহিনী দিবস একটি বিশেষ দিবস আমাদের জন্য, আমাদের জাতীয় জীবনের জন্য। প্রথমত বাঙালি জাতি হিসাবে আমাদের জাতীয় জীবনে যতগুলো গুরুত্বপূর্ণ বা সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়গুলো রয়েছে তার মধ্যে নিঃসন্দেহে মুক্তিযুদ্ধ হচ্ছে সর্বোৎকৃষ্ট। সেই মুক্তিযুদ্ধের রণাঙ্গনে আসলে সশস্ত্র বাহিনীর জন্ম, সেটা অত্যন্ত আমাদের জন্য গর্বের বিষয়। শুধুমাত্র সশস্ত্র বাহিনীর সদস্য হিসেবে নয়, একটি দেশের জনগণ হিসাবে আমাদের সকলের জন্য এটি অত্যন্ত হচ্ছে গৌরবের। সশস্ত্র বাহিনী দিবস হচ্ছে আমরা ২১শে নভেম্বর আমরা পালন করে থাকি প্রতি বছর। এই দিবসটির তাৎপর্য ব্যাখ্যা করার আগে আমি যেটা বলতে চাচ্ছি, এই সশস্ত্র বাহিনী দিবস শুধুমাত্র সশস্ত্র বাহিনীর বাহিনীর সদস্যদের জন্য নয়, এর সাথে সম্পৃক্ত আমাদের বাংলাদেশের জনগণের বা প্রতিটি মানুষ। সশস্ত্র বাহিনী দিবস আমরা যদি ১৯৭১ সালের প্রেক্ষাপটে একটু চিন্তা করি, যে আমাদের আসলে যুদ্ধ শুরু হয়েছিল ১৯৭১ সালের ২৬শে মার্চে। সেই সময় ছিল আসলে আমাদের কোনো সশস্ত্র বাহিনী বলতে কোনো জিনিসের অস্তিত্ব ছিল না। তখন আমাদের শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কিছু ব্যাটালিয়ান ছিল, EPR ছিল এবং ছিল পুলিশ বাহিনী। তারা যে যার অবস্থান থেকে তখন কিন্তু প্রতিরোধ গড়ে তোলে। তো সেটা ছিল প্রাথমিক একটা প্রতিরোধের একটা অবস্থান। সেখান থেকে পর্যায়ক্রমে আমরা যদি প্রেক্ষাপট দেখি যে একটা পুরো জার্নির ভিতর দিয়ে আমরা গিয়েছি। সেই জার্নিটা কেমন ছিল? শূন্য থেকে একটা পূর্ণ মাত্রার সশস্ত্র বাহিনীর রূপান্তরের গল্প। এবং সেই জার্নিটা ছিল এমন যে একটি নিরস্ত একটি দেশের জনগণের কিভাবে তারা জনযুদ্ধে জড়িয়ে পড়ল। এবং সেভাবে কিন্তু আমরা যদি দেখি যে আমরা ইনিশিয়ালি আমাদের যখন আমরা একটু অপেক্ষাকৃত দুর্বল ছিলাম, অর্গানাইজ ছিলাম না, তখন কিন্তু আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা এবং এদেশের প্রতিটা মানুষ কিন্তু এগিয়ে আসে। পেশা শ্রেণীর মানুষ কিন্তু একসাথে কাজ করে আমরা কিন্তু একটা প্রতিরোধ গড়ে তুলি, এবং সেটা ছিল হচ্ছে একেবারে গেরিলা যুদ্ধের আদলে করা। সময়ের বিবর্তনে এপ্রিল মাসে আমাদের বেশ কিছু পরিবর্তন আসে। আমাদের সেই সময়কার সামরিক প্রায় ২৭ জন কর্মকর্তা তারা তেলিয়াপাড়াতে একটি বিশেষ একটি কনফারেন্স করে। সেখানে শপথ গ্রহণ করা হয় এবং এটা নির্ধারণ করা হয় যে আমরা কীভাবে সামনের দিনগুলোতে যুদ্ধ করব। এবং তারই ধারাবাহিকতায় আমাদের আসলে এটা আস্তে আস্তে সশস্ত্র রূপ লাভ করে। আমাদের নেভি, আমাদের এয়ারফোর্স এবং অন্যান্য বাহিনীগুলো আস্তে আস্তে অর্গানাইজ হতে থাকে, বিভিন্ন আমাদের নতুন করে ইউনিটগুলো তৈরি হতে থাকে। এবং তারই ধারাবাহিকতায় যখন আমরা সক্ষমতা অর্জন করতে সক্ষম হই, যখন নৌবাহিনী, বিমান বাহিনী তারা সক্ষমতা অর্জন করে, আমাদের বিভিন্ন ব্রিগেডগুলো যখন সক্ষমতা অর্জন করে, সেই সাথে আমাদের দেশে মানুষ যখন তারা সশস্ত্রিত হয়, তখন কিন্তু আসে হচ্ছে সেই নভেম্বর মাসের সময়টুকু, যখন আমরা সুসংগঠিত হয়ে সমন্বিতভাবে আমরা শত্রুর বিরুদ্ধে আক্রমণ করি এবং তারই ফলশ্রুতিতে আমরা কিন্তু বিজয় অর্জন করি। ২১শে নভেম্বর
একত্রিতভাবে আক্রমণ এবং সেখান থেকে আসলে আর্মড ফোর্সেস ডে, তাই তো? আমরা পুরো সশস্ত্র বাহিনীর বিভিন্ন বিষয় নিয়ে জানবো এবং তার পরবর্তীতে প্রত্যেকটা বাহিনী সম্পর্কে আলাদা আলাদা করে তথ্য জানার চেষ্টা করবো। আমি একটু কমান্ডার AK আফজাল হোসেন আপনার কাছে আসতে চাই। বাংলাদেশের সশস্ত্র বাহিনী নিয়ে আমরা গর্ব করি। সারা দেশে শান্তিরক্ষী মিশন থেকে শুরু করে বিভিন্ন কারণে এখন বিশ্বব্যাপী ছড়িয়ে আছে আমাদের এই গর্বের ইতিহাস। একটু জানতে চাই কোন কোন ঘটনাগুলোকে যদি একটু আপনি বুলেট পয়েন্টে তুলে আনেন, যে কোন কোন বিষয়গুলো আসলে আমাদের এই সশস্ত্র বাহিনীকে উজ্জ্বল করেছে বিশ্বব্যাপী। ধন্যবাদ আপনাকে। প্রথমে বিশ্বব্যাপী আমি আমাদের মুখ উজ্জ্বল করার বিষয়টা শুরুর আগে যেটা বলতে চাই সেটা হলো যে আজকে আমরা যে পর্যায়ে দেশ, জাতি বা সশস্ত্র বাহিনী হিসেবে 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করছি, এর শুরুটা কিন্তু যে ব্রিগেডিয়ার সাহেব বলছিলেন যে স্বাধীন বাংলাদেশ সৃষ্টির মাধ্যমে। তো এই সৃষ্টির জন্যে যে আপনার লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন আর দেশের আপামর জনসাধারণ সংগ্রাম করেছেন, স্যাক্রিফাইস করেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা অবশ্যই জানাতেই হয়। এর পাশাপাশি সাম্প্রতিক সময়ের আপনার জুলাই গণ অভ্যুত্থানে যে সমস্ত ছাত্র শহীদ জনতা স্যাক্রিফাইস করেছেন দেশের সুন্দর ভবিষ্যতের জন্য, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। প্রাসঙ্গিকভাবেই মুখ উজ্জ্বল করার প্রথম বিষয়টা কিন্তু বাংলাদেশের জন্ম, স্বাধীনতার একটা নতুন দেশ সৃষ্টি, যেটা আপনি বললেন আমাদের সবার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। এবং সেখানে সশস্ত্র বাহিনীর যে স্যাক্রিফাইস সারা বিশ্বে, যে কিভাবে একটা দেশ, জনগণ, জাতি একত্রিত হয়ে চরম ত্যাগের মাধ্যমে স্বাধীনতা ছিনিয়ে এনেছে। এবং এর মধ্যে বিভিন্ন ছোট ছোট ঘটনা ছিল, দীর্ঘায়িত ঘটনা, পর্যায়ক্রমিক উত্তরণ ছিল। কিন্তু ছোট একটা দেশ সদ্য স্বাধীন হলাম, এরপরে আমরা দেশটাকে সংগঠন করলাম, এটাও একটা সারপ্রাইজিং বিষয়, সাকসেসের বিষয়। পরবর্তীতে ধরেন আমাদের আমরা আলোচনায় হয়তো ধাপে ধাপে আসবো, একবারে সব আমি ডিটেইল হয়তো বলাটার সুযোগ আসবে ধীরে ধীরে। জাতিসংঘে আমাদের 3 বাহিনী মিলে যে আমাদের অবদান, অথবা দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশ গঠনে কিভাবে সশস্ত্র বাহিনী শুধু নিরাপত্তার পিলারে না থেকে জনগণের সঙ্গে একীভূত হয়ে কিভাবে দেশটাকে একদম মানে ভঙ্গুর অবস্থা থেকে এই উত্তরণের দিকে নিয়ে আসে, এগুলো কিন্তু আমাদের সশস্ত্র বাহিনীর জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে মুখ উজ্জ্বল করার মতো আমি অধ্যায়। যদি একটু যোগ করি, বিশ্বব্যাপী বোধহয় মানবিক সেনাবাহিনী, জি, নিশ্চয়ই বাংলাদেশকে বাদ দিয়ে এই শব্দ বোধহয় যুক্ত করা সম্ভব হবে না। আপনি খুবই মানে সুন্দর করে বলেছেন, সঠিক। এবং এটা কিভাবে আমরা অর্জন করেছি, শুধু পেশাগত দক্ষতা দিয়ে নয়, কিন্তু মমত্ব দিয়ে, মানবতা দিয়ে, ভালোবাসা দিয়ে। আমাদের ভাষা অন্য দেশে শিখছে, ওরা আমাদের জাতীয় সঙ্গীত গাইছে বা আমাদেরকে রিকগনাইজ করছে। এবং এই যে আমাদের সশস্ত্র বাহিনী, এই মানবিক যে বিষয়টা বললেন, এটা আমরা দেশের ক্রান্তি লগ্নে বিভিন্ন সময় দেখেছি। আমরা পর্যায়ক্রমে ওগুলি নিয়ে হয়তো একটু আলাপ করব। নিশ্চয়ই, ধন্যবাদ। আমরা অনেকগুলো বিষয় আসবে আজকে আলোচনার ভিতরে। আমি একটু এবার যেতে চাই বিমান বাহিনীর এয়ার কমান্ডার মোহাম্মদ সুলতান মাহমুদ মালিক আপনার কাছে। সশস্ত্র বাহিনীর বিভিন্ন বিষয় এর মধ্যে চলে এসেছে, আমাদের দর্শকদের ভিতরে কিন্তু অনেক প্রশ্ন আছে, আমরা আসবো এক এক করে। একটু জানতে চাই 21শে নভেম্বরকে যদি আমি বর্তমান প্রজন্মের সাথে, নতুন প্রজন্মের সাথে বা সারা বিশ্বের অন্যান্য দেশের সেনাবাহিনীর সাথে আমি যদি এর একটু ভূমিকা নিয়ে একটু মেলবন্ধন তৈরি করতে চাই, আমাদের প্রজন্ম এবং অন্যান্য দেশের সেনাবাহিনীর কিভাবে মেলাবেন? অবশ্যই 21শে নভেম্বর একটা চেতনার আমাদের একটা বড় একটা লার্নিং আছে এখান থেকে, যে আলাদা আলাদা করে চেষ্টা করার থেকে একতাই যে বল, সেই একতাই বলটা 21শে নভেম্বরে এসে এইভাবে আমরা অগ্রসর হওয়ার কারণে আপনি দেখেন মাত্র 2 সপ্তাহের মধ্যে কিন্তু আমরা স্বাধীনতার দ্বার প্রান্তে পৌঁছে গেলাম বা স্বাধীনতা অর্জন করলাম। 21 নভেম্বর থেকে 16 ডিসেম্বর, এবং 21শে নভেম্বর থেকে 16 ডিসেম্বর, ঠিক আছে? এটা প্রায় 2 সপ্তাহের একটা ব্যাপার আর কি। এবং এর আগে যা যা হয়েছে সবাই কিন্তু নিজ নিজ জায়গা থেকে নিজেদের শক্তিটা অর্জন করেছে। এবং প্রতিকূলতা, বিভিন্ন রকমের প্রতিকূলতা সবাই অতিক্রম করে তারপরে তারা এই জায়গাটা এসছে। তারপর 21শে নভেম্বর এমন একটা দিন, এই যখন থেকে সব কিছু প্ল্যান মাফিক শুরু হলো, যে ঠিক আছে আমরা এইভাবে এগিয়ে যাব, ঢাকা দখল করা, সেভাবে এগিয়ে যাব। ততদিনে কিন্তু পাকিস্তান যে হানাদার বাহিনী ছিল তাদের কিন্তু শক্তি অনেক ক্ষয় হয়ে গেছে। এবং সেই জন্যে এখান থেকে আমাদের লেসন হচ্ছে, আমাদের সামনে যত প্রতিকূলতাই আসুক, আমরা যদি জাতি হিসাবে এক হই এবং জাতি হিসেবে এক হয়ে যদি আমরা চেষ্টা করতে থাকি, এবং যত প্রতিকূলতাই আসুক আমরা অতিক্রম করতে পারবো এবং আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। আমি আরেকটি প্রশ্ন আসতে চাই। আলোচনা হচ্ছিল মানবিক সেনাবাহিনী, জনগণের সেনাবাহিনী। জনগণের সেনাবাহিনী আমরা বলছি এখন, এবং এখন খুব কাছাকাছি জনগণের খুব কাছাকাছি সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী সবাই রয়েছে। ঠিক এই জনগণের হয়ে ওঠাটা কোত্থেকে, কোন সময় থেকে? আপনি যেই একটু আগে আমরা আলোচনা করলাম যে 71-এ আমাদের নিজস্ব কোনো বাহিনী ছিল না, আমাদের যে সশস্ত্র বাহিনীর সদস্যরা এসেছিলেন কিন্তু পাকিস্তান আর্মি থেকে, তারা
তাদেরকে পরিত্যাগ করে এসেছিলেন। কী জন্য এসেছিলেন? তারা এসেছিলেন দেশ ও জনগণের টানে। দেশ ও জনগণের টানটা কিভাবে আসলো? মাটি ও মানুষের যে টান, এটা তো বুকের ভিতরে থাকে। সেই বুকের ভিতর থেকে যে জন্ম যে সশস্ত্র বাহিনীর, এটা কিন্তু আপনার পৃথিবীতে খুব কম দেশে পাবেন যে সশস্ত্র বাহিনী একটা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে তাদের দেশকে স্বাধীন করেছে এবং সেই দিন থেকে তারা একটা সশস্ত্র বাহিনী হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করেছে। এই যে জনগণের ভিতর থেকে চলে আসে, আপনার যতজন মুক্তিযুদ্ধে ছিল, এটা কিন্তু একটা গণযুদ্ধ ছিল। সেই গণযুদ্ধে কাজ থেকে যুদ্ধ করা, পাশাপাশি যুদ্ধ করা, এটা অন্যরকম একটা ব্যাপার। এই ব্যাপারটাকে আমরা যারা নিতে পারি তারাই বুঝতে পারবো যে হ্যাঁ, এটা একটা গণমানুষের বাহিনী। এবং যতগুলি সময় আমরা, এটা কিন্তু শুধুমাত্র ৭১ সাল না, পরবর্তীতে জাতি যতগুলো ক্রান্তিকালের মধ্যে দিয়ে গিয়েছে, সে আপনি দুর্যোগ ব্যবস্থাপনায় বলেন অথবা বিভিন্ন রকমের পলিটিক্যাল ক্রাইসিস বলেন, সবসময় কিন্তু সেনাবাহিনী জনগণের পাশেই, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। এই জন্যে আমার মনে হয় যেটাকে আমরা একটা জনগণের সশস্ত্র বাহিনী বলতে পারি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি বেশ চমৎকারভাবে বলছিলেন বিষয়টি, এবং জনগণ এটা ফিল করে এই পোশাকগুলো দূরের থেকে দেখলে, এবং আমরা বিশ্ব পরিমণ্ডলে কোনো পিকচার দেখলে, এই পোশাক দেখলে আগে খুব ভালো করে তাকায় যে কে আমাদের। যে আমি একটু জনাব ব্রিগেডিয়ার জেনারেল সাইফুর রহমান আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে জনগণের সশস্ত্র বাহিনী নিয়ে কথা বলছিলাম। জনগণের সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে সেনাবাহিনীকে যদি আমি একটু আলাদা করে জিজ্ঞেস করি, আপনি মোটা দাগে কোন কোন বিষয়গুলোকে সামনে নিয়ে আসবেন যে এই কারণে সেনাবাহিনী জনগণের খুব কাছে গেছে বা এখন যাচ্ছে, ভবিষ্যতে আরও যাবে? জি, ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে একটু যেটা বলতে চাচ্ছি, আপনি যদি দেখেন যে সশস্ত্র বাহিনী তথা সেনাবাহিনী কিন্তু মোটা দাগে 5টা বিষয় নিয়ে কাজ করে। সেটা সম্পূর্ণভাবে সরাসরি দেশ এবং দেশের জনগণের জন্য। প্রথমত, আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করি। দ্বিতীয়ত, অসামরিক প্রশাসনকে সহায়তার জন্য যে কোনো রকমের ক্রাইসিস ম্যানেজমেন্ট, সেটা নিরাপত্তাজনিত হোক বা যে কোনো দুর্যোগ মোকাবেলায় হোক, সেটা আমরা কাজ করি। সেই সাথে আমরা বিশ্ব শান্তি রক্ষায় আমরা কিন্তু ভূমিকা রাখছি। এবং সর্বোপরি এই কাজগুলো যখন আমরা করতে যাই, তখন যে জিনিসটা আমাদের মধ্যে সবচেয়ে বেশি কাজ করে সেটা হলো দেশপ্রেম। এবং এই দেশপ্রেমটা আসে কিন্তু এ দেশের মাটি এবং মানুষের কাছ থেকে। আমরা খুব ভালোভাবে উপলব্ধি করি এবং আমাদের অন্তরে ধারণ করি যে আমাদের জনগণের আকাঙ্ক্ষাটা কী। সেই আকাঙ্ক্ষাটা ধারণ করি দেখে কিন্তু আমরা সেভাবে তাদের জন্য কাজ করি। এবং এভাবে কিন্তু আমরা জনগণের জন্য সেনাবাহিনী হয়ে উঠেছি। এবং এটা শুধু আমাদের দেশের পরিসীমার মধ্যে এখন আর নেই, আমরা এখন হয়ে গেছি বিশ্ব মানবিক একটি সেনাবাহিনীতে পরিণত হয়েছে। এর সাথে আরও যেগুলো আমরা যোগ করতে পারি, সেটা হলো সেনাবাহিনী সবসময় সব কিছুর ঊর্ধ্বে দেশকে রাখে। সব কিছুর ঊর্ধ্বে আমরা দেশকে রাখার অর্থই হলো আমরা দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ করতে আমরা সবসময় প্রস্তুত থাকি। আপনি যদি দেখেন যে মুক্তিযুদ্ধের সময় আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর 55 জন অফিসার এবং প্রায় 1460 জন অন্যান্য সদস্য আত্মাহুতি দিয়েছিল। এবং পরবর্তী সময় আমাদের দেশের যে কোনো আইন শৃঙ্খলা রিলেটেড বিষয়ে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে সমতল থেকে পাহাড়ে যেখানে যান না কেন, যে কোনো বিষয়ে বলেন না কেন, সেনাবাহিনী কিন্তু জনগণের জন্য কাজ করেছে। আমরা শুনবো আরও অনেক, কারণ সেনাবাহিনী, এই সশস্ত্র বাহিনীর প্রত্যেকটি বিভাগে আলাদা আলাদাভাবে আমরা শুনবো। এবং খুব সম্ভবত সেনাবাহিনীর সবচেয়ে বেশি বীরশ্রেষ্ঠ সেনাবাহিনীর মধ্যে বীর প্রতীক, বীর উত্তম সব খেতাবগুলো, অবদানও বেশি ছিল। জি, আমরা শুনবো। ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আমরা ছিলাম বিশেষ আলোচনায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে। আলোচনা করছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সাইফুর রহমান। আপনার কাছে যে আলোচনা ছিলাম, আমরা ফিরতে চাই, আমরা সেই মুক্তিযুদ্ধের সেই রণাঙ্গনে ফিরে যেতে চাই। একটু যদি জানতে চাই সেনাবাহিনীর বিশেষ বিশেষ অপারেশনগুলো অনেক দিন পরে আমরা আবার একটু মনে করিয়ে দিতে চাই। ওকে, ধন্যবাদ আপনাকে। আমরা যদি দেখি যে রণাঙ্গনের পুরো সময়টা জুড়ে বাংলাদেশ সেনাবাহিনী শুধুমাত্র যে অপারেশনগুলো করেছে তার সংখ্যা ছিল 1160টি। এটা ছোট বড় মিলিয়ে বলছি আমি। এর মধ্যে অনেকগুলো রয়েছে খুব উল্লেখযোগ্য ছিল যুদ্ধগুলো। এই যুদ্ধগুলোর মধ্যে সব বিখ্যাত কিছু যুদ্ধ রয়েছে। যেমন প্রথম যদি আমি বলি, সেটা হলো আমরা সবাই জানি যে শালদা নদী অপারেশন হয়েছিল। সেখানে সবচেয়ে হাইয়েস্ট গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড যেটা দেওয়া হয়েছিল যে যুদ্ধে, সেখানে একজন বীর উত্তম, 6 জন বীর উত্তম এবং 4 জন বীর প্রতীকসহ সেখানে তারা পুরস্কৃত হয়েছে বা তাদেরকে অ্যাওয়ার্ড করা হয়েছে। আমরা জানি বেলোনিয়া বালজের সেই গল্প, যার প্রথম এবং দ্বিতীয় যুদ্ধ, সেটা ছিল একটা ইউনিক একটা যুদ্ধ। সেটা ছিল প্রচলিত এবং অপ্রচলিত যুদ্ধের একটি সংমিশ্রণ। আমরা হিলি ব্যাটেলের যুদ্ধ আমরা জানি, সেই হিলি ব্যাটেলের যুদ্ধ ছিল একটি
অত্যন্ত হচ্ছে গুরুত্বপূর্ণ এই যুদ্ধ ছিল। সেই যুদ্ধ সেখানে আমাদের যেটা বলা হয় যে একটি ক্লাসিক্যাল এক্সাম্পল অফ হচ্ছে ওয়ারফেয়ারের কীভাবে হতে পারে, একটা স্ট্রং পয়েন্ট যুদ্ধ, শক্ত ঘাঁটি যুদ্ধ কেমন হতে পারে। এবং কামালপুরের যুদ্ধের কথা যদি না বললে নয় তাহলে বোধহয় অসম্পূর্ণ থেকে যাবে। যে কামালপুর বিউপি দখল করার জন্য ৭০ বার আমাদের মুক্তিবাহিনী আক্রমণ করেছিল, তারপরে সেটা সফলতা অর্জন করেছিল। এই ছিল সবগুলো যুদ্ধের। এতে যদি আমি একটা কথা শুধু বলতে পারি যে এই যুদ্ধগুলোতে আমাদের যে স্যাক্রিফাইস তা ছিল অত্যন্ত হচ্ছে উঁচু মানের, এবং এটা বারংবার সেই সময় আমাদের যে নেতৃত্ব যারা দিয়েছে তারা যে জিনিসগুলো করেছে, এবং সেই কারণে কিন্তু আমাদের 7 জন বীরশ্রেষ্ঠ, আমাদের 176 জনের মতো আমাদের বীরোত্তম, আমাদের 236 জনের মতো হচ্ছে আমাদের বীর প্রতীক রয়েছে। সব মিলিয়ে আমাদের পুরো রণাঙ্গনে হচ্ছে মানে 767 জন হচ্ছে আমাদের হচ্ছে খেতাবপ্রাপ্ত রয়েছে, এবং তারা আমাদের জন্য হচ্ছে গর্বের বিষয়। যাদেরকে নিয়ে যাদের হচ্ছে ভূমিকা এবং তাদের জন্য আমরা এখনও গর্ববোধ করি, এবং সেখান থেকে আমরা এখনও দেশপ্রেমে উজ্জীবিত হই। এবং মুক্তিযুদ্ধের 11টি সেক্টরে ভাগ করার সময় তার আগে বোধহয় জেড ফোর্স, এস ফোর্স, কে ফোর্সের যেই মুক্তিযুদ্ধের ইতিহাস, সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনী, এই তিনটে বিষয়কে যদি আমরা যখনই আলোচনায় আসি, এই যে ব্রিগেডগুলো আলাদা আলাদা করে, এই বিষয়টা একটু জানতে চাই। আচ্ছা, এই জিনিসটা যেটা প্রথম আমি বলেছিলাম যে এপ্রিল মাসের শুরুতে যে তেলিয়াপাড়ে যে কনফারেন্সটা হলো, সেখানে আসলে মূলত প্রথম হচ্ছে এটা নির্ধারণ করা কিভাবে হবে। একটু যদি আমি ইন্টারাপ্ট করি, জি, এই আলাদা আলাদা ফোর্স গঠন করার পরে, ব্রিগেড আলাদা আলাদা করে গঠন করার মানে মুক্তিযুদ্ধের যেই যুদ্ধের ক্ষেত্রে কি আলাদা ভূমিকা পালন করেছিল, কি প্রভাব বেড়েছিল? হ্যাঁ, প্রভাবটা ছিল হচ্ছে যে আমাদের দরকার ছিল একটা কমান্ড স্ট্রাকচার। জি, সেই কমান্ড স্ট্রাকচার ইনিশিয়ালি আমাদের জন্য ছিল না। তো জেড ফোর্স, কে ফোর্স এবং এস ফোর্স ছিল হচ্ছে ব্রিগেড সাইজের একটি ফোর্স, এবং তার আন্ডারে তখন ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টের হচ্ছে সদস্যগুলো, তারা বা ব্যাটালিয়নগুলো কাজ করেছে। এটা আমাদের জন্য খুব দরকার ছিল। যদিও আমাদের ভৌগোলিকভাবে আমাদের 11টা সেক্টরে আমাদের ভাগ করা ছিল, কিন্তু এই ব্রিগেডগুলো কিন্তু হচ্ছে নিয়মিত অপারেশনগুলো করত, এবং সেই সাথে তারা ট্রেনিংয়ের কাজটাও করত। অর্থাৎ আমরা যে গণবাহিনীর কথা বলি সেটা কিন্তু এসছে এখান থেকে। এবং এই জেড ফোর্স, কে ফোর্স কিন্তু ভবিষ্যতে পরবর্তী সময় যখন আমরা দেখি আরও সুসংগঠিত হলাম, সুসংহত হলাম, তখন কিন্তু নভেম্বর মাসে আমাদের যে কনভেনশনাল ওয়ারফেয়ার যেগুলো হয়েছে সেগুলো কিন্তু তাদের নেতৃত্বেই হয়েছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এবার একটু নৌবাহিনীর বিষয় জানতে চাই, কারণ আমাদের মুক্তিযুদ্ধে প্রত্যেকটা বাহিনীর আলাদা আলাদা ইতিহাস রয়েছে, ব্যাপক ভূমিকা রয়েছে। একই প্রশ্ন, নৌবাহিনীর জ্যাকপট অপারেশনের কথা আমরা সবাই জানি, আরও অনেকগুলো অপারেশন আছে, পশুর নদীতে আছে, হ্যাঁ, পশুর চ্যানেলে, এই সব বিষয়গুলো একটু জানতে চাই। বড় অপারেশনগুলো কী ছিল ওই সময় নৌবাহিনী? ধন্যবাদ। আপনার নৌবাহিনীর বিষয়টা আশ্চর্যজনকভাবে এরকম যে যুদ্ধ চলাকালীন আমাদের দেশে সেনাবাহিনীর কিছু ফুটপ্রিন্ট ছিল, ইউনিটস ছিল, নৌবাহিনী কিন্তু কিচ্ছু ছিল না। আরেকটু ইন্টারাপ্ট করি, একটা প্রশ্ন জানতে চাই এই সাথে, 11 নং সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিলেন না? ওটা সরাসরি আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীর তত্ত্বাবধানে ছিল, এবং আপনি যেটা বললেন 11 নম্বর সেক্টর আমাদের মানে সমুদ্র এলাকা এবং পানিপথ মিলিয়ে পুরো সেক্টরটা এই অংশের অন্তর্ভুক্ত ছিল। এবং আমাদের 10 এপ্রিল যেরকম মানে খুবই গুরুত্বপূর্ণ দিন, যখন আমাদের সরকার গঠনের আলোচনা চলছে, ওই একই সময়ে ফ্রান্সের তুলন শহরে পাকিস্তান নৌবাহিনীর একটা দল ছিল যারা সাবমেরিন ট্রেনিংয়ের জন্য গিয়েছিল। ওখানে 13 জন বাঙালি নৌ সদস্য ছিলেন, এর মধ্যে আপনার 8 জন পালিয়ে আসেন তারা বিভিন্নভাবে ইউরোপের অন্য দেশ, অন্য এমবাসির সহায়তা নিয়ে, যে তারা যুদ্ধ করবেন। আমাদের দেশে নৌবাহিনীর নিউক্লিয়াস ওখান থেকে শুরু। এবং আপনি বিরতিতে যাওয়ার আগে যে অংশটা বলছিলেন যে আমরা কিভাবে জনগণের সশস্ত্র বাহিনী হলাম, থাকলাম, আছি, ভবিষ্যতে থাকবো, ওই 8 জন আসলো নিউক্লিয়াস বা অন্যান্য পরে যারা সংঘবদ্ধ হলো। জ্যাকপটের কথা বলছিলেন, এখানে যে মেজরিটি সদস্য, প্রথমে 357 জন লোক দিয়ে পলাশী ভাগীরথী নদীর তীরে এটা শুরু হয় 17 এপ্রিল। ট্রেনিং করে লোক কমে, আরও লোক বাড়ে, এর মধ্যে কিন্তু নৌ সদস্য খুবই কম, বাকি সবাই সাধারণ মানুষ, ছাত্র, কৃষক, অন্যান্য সেক্টর থেকে আসা। তো এখন যখন এই ট্রেনিং অ্যাক্টিভিটি, জনগণের যুদ্ধ, বিভিন্ন জায়গায় ছোট ছোট অবজেক্টিভে আঘাত করা, ওখান থেকে সাকসেস পাওয়া, বড় সংগঠিত আক্রমণটা হয় 15 আগস্ট। 14 আগস্টে প্ল্যান করা ছিল পাকিস্তানের জাতীয় দিবস, ওই সময় তারা একটু অসতর্কতা থাকবে এই জন্যে। কিন্তু জ্যাকপট বলতে আমরা এই অপারেশনটাকেই বুঝি। এটার সিগনিফিকেন্সটা আন্তর্জাতিক মণ্ডলে যদি আমি এক কথায় বলি যে আমাদের আমাদের স্বাধীনতা সংগ্রামের জন্য যে স্যাক্রিফাইস পাকিস্তানি বাহিনী, এটাকে বিভিন্নভাবে ডাউন প্লে করে আভ্যন্তরীণ গণ্ডগোল, বিচ্ছিন্নতাবাদ ইত্যাদি বলে চালানোর চেষ্টা করছিল। এবং তখন এই সমস্ত অ্যাক্টিভিটিগুলিকে
আন্তর্জাতিক পরিমণ্ডলে নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট বা ডেইলি টেলিগ্রাফ সবগুলিতে নিয়ে আসছিল জ্যাকপট। জ্যাকপটের ব্যাকগ্রাউন্ডটা খুবই ইন্টারেস্টিং। যখন আমরা এই কমান্ডোগুলি 10জনের ছোট দল, একটা মাইন, একটা সবার জন্য একটা শুধু অস্ত্র নিয়ে নদী পার হয়ে, সীমান্ত পার হয়ে চট্টগ্রাম, চাঁদপুর, আমরা ব্রেকে আগে আলাপ করছিলাম, মংলা পোর্ট, 2টা সমুদ্র বন্দর, চট্টগ্রাম মংলা, 2টা বড় নদী বন্দর এবং অন্যান্য ফেরিঘাট, দাউদকান্দি, এগুলি মিলিয়ে প্রায় 26টি জাহাজকে একদিনে ধ্বংস করে দেওয়া হয়। পাকিস্তান সশস্ত্র বাহিনীর 75,000 টন রসদ ওই দিন ডুবিয়ে দেওয়া হয়, 1 লাখের বেশি আপনার অন্যান্য লজিস্টিক্স যেটা। সো এই যে যুদ্ধ ওরা দূরের থেকে এসে করছে আমাদের দেশে, যখন তাদের লজিস্টিক সাপ্লাই চেনটা ধ্বংস হয়ে যায় অথবা এটা আন্তর্জাতিক পর্যায়ে প্রকাশ পায়, তখন তাদের মনোবল এবং সক্ষমতা কমতে থাকে। কিন্তু আপনি আরেকটা যেটা বললেন যে এরপরেও অন্যান্য অপারেশন হয়েছে, অপারেশন হট প্যান্টস হয়েছে যেটা পশু নদীতে নভেম্বরের 12, 21, পরে ডিসেম্বরের 3, 4, ডিসেম্বরের 10 আমাদের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যেদিন শহীদ হন খুলনা নদীপথে, আমাদের 2টো জাহাজ নিয়ে যখন নৌবাহিনী মানে বাংলাদেশের পতাকা উড়িয়ে প্রথম নৌবাহিনী হিসেবে অ্যাটাক করতে আসে, এটা 2টো ধার করা জাহাজ দিয়ে, এইভাবে নৌবাহিনীর সৃষ্টি। কিন্তু আগস্ট থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত ছোট বড় প্রায় 57টা অপারেশন হয় এবং সমস্ত সমুদ্র এলাকা, নদী বন্দর অচল করে দেওয়া হয় এবং বিদেশি জাহাজ আসা বন্ধ হয়ে যায়। এর মধ্যে আমাদের প্রাণ ত্যাগ হয়েছে, স্যাক্রিফাইস হয়েছে বীরশ্রেষ্ঠ আমাদের একজন, এবং 5 জন অন্যান্য। একই সাথে বোধহয় মানে বিশ্বব্যাপী একটা বার্তা গেল যে বাংলাদেশের বড় 2টি বন্দর, তখন তো 2টি বন্দর, চট্টগ্রাম এবং মংলা বন্দর আসলে পুরো মাত্রায় যুদ্ধের মধ্যে আছে, এটা সেভ না, সবার কাছে একটা বার্তা গেল যে আমরা যুদ্ধ করছি এবং ওরা তখন রসদ পাঠানোর জন্য অপারগতা প্রকাশ হলো। কেউ জাহাজ ভাড়া দিচ্ছিল না, কারণ জাহাজের ইন্স্যুরেন্স করতে হয়, ইন্স্যুরেন্স অনেক বেড়ে গেল এবং পাকিস্তানি এখানে যে লজিস্টিক্স কাট অফ হয়ে যাওয়ায় ওদের সক্ষমতা কমে গেল। এবং 21শে ফেব্রুয়ারি যে বিষয়টা বলছিলেন যে আমরা কিভাবে যৌথ হলাম, এর আগে কিন্তু প্রত্যেকটা সেক্টরে তার অবজেক্টিভগুলি অ্যাচিভ করে ওদেরকে দুর্বল করছিলাম, কিন্তু নভেম্বরের পর থেকে এই প্ল্যানিংটা, এই এক্সিকিউশনটা সেন্ট্রালাইজড হয়, তখন কমন অবজেক্টিভগুলি অ্যাচিভ করা শুরু হয়, যেটাই কিন্তু আমাদের এই যৌথ এখন আমরা বর্তমান সময়ে যেটা করছি, একইভাবে ট্রেনিং করছি, একইভাবে আপনার যুদ্ধ আমরা এরপরে এয়ারফোর্সের কাছে আসবো। কিন্তু এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাকে করতেই হচ্ছে, আমরা একটু 50 বছর পরে, 53-54 বছর পরে এখন ফিরতে চাই। ব্লু ইকোনমির কথা আমরা বলি, আপনি বন্দরের কথা যেহেতু আলোচনা করছিলাম, এই ব্লু ইকোনমিতে বর্তমান নৌবাহিনী বাংলাদেশের, মানে ব্লু ইকোনমি রক্ষায় কি ভূমিকা এখন আমরা রাখছি, বা এটার ভবিষ্যতে আমরা কতদূর নিয়ে যেতে পারি, নৌবাহিনীর চোখে বিষয়টা কেমন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি মনে করি যে এটা অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ আমাদের যে দেশ, জনগণ, সম্পদ সীমিত, কিভাবে আমরা দেশকে ভালো রাখবো, সমৃদ্ধ করবো, এই জন্য ভবিষ্যৎ যে ইকোনমিক পটেনশিয়াল, প্রসপারিটি, এটা সমুদ্র নির্ভর এবং সমুদ্র ভিত্তিক। ব্লু ইকোনমির ধরেন আজকে এই মুহূর্তে বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ড মিলিয়ে 10টি জাহাজ সমুদ্র নিরাপত্তা এবং সম্পদ পাহারা দিচ্ছে। এটা সারা বছর চলে চোখের আড়ালে। তো আমরা সমুদ্র ভিত্তিক যে সমৃদ্ধি এইটা এখন, এবং আপনার ধরেন যে সম্পদ আহরণ, মাতারবাড়ি আমাদের একটা আপকামিং ডিপ সি পোর্ট যেখানে পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, বা আপনার ধরেন এই কিছুদিন আগে যে অ্যাক্সিডেন্ট হলো কয়েকটা তেলবাহী জাহাজে, আমাদের এনার্জি যেন ফ্লো ঠিক থাকে, আমরা যেন ফিশিং, অ্যাকুয়াকালচার, মেরিটাইম ইন্ডাস্ট্রিজ, এগুলি যেন আমরা গ্রো করতে পারি, প্রোটেক্ট করতে পারি। এবং এটা একটা কথা বলে যে আমরা ইতিহাসগতভাবে সমুদ্র নিরাপদ না হলে দেশ, মানে কোস্টাল দেশ যারা, তারা উন্নতি অগ্রগতি করতে ব্যাহত হয়েছে। সো ওই অ্যাডভান্টেজটা নেওয়ার জন্য এখন আমাদের এখানে একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে সমুদ্র ভীতি দূর করা, সমুদ্র সংক্রান্ত মানব সম্পদ তৈরি করা। আমরা মেরিটাইম ইউনিভার্সিটি বলেন, মেরিন একাডেমিগুলি বলেন, আমরা আমাদের মেরিনার্স, নেভি এবং নৌ সদস্য, রিটায়ার্ড, অ্যাক্টিভ এবং কোস্টাল জনগণ, এই সবাইকে এই সামগ্রিক কর্মকাণ্ডে একত্রিত করে আমরা সমুদ্রভিত্তিক জাহাজ নির্মাণ, জাহাজ রিসাইক্লিং, ফিশিং অথবা এনার্জি এবং মিনারেলস, এগুলির প্রসপেক্ট বৃদ্ধি করা, এখান থেকে আরও বেশি বৈদেশিক মুদ্রা আহরণ এবং ভবিষ্যতের কর্মসংস্থান, ক্লিন এনার্জি, এগুলি নিয়ে আমরা ব্লু ইকোনমির মাধ্যমে এটা ছড়িয়ে দিতে চাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। এবং দিনকে দিন এই যে সমুদ্র বাণিজ্য, সমুদ্র নিরাপত্তা, এই বিষয়গুলো খুব সামনে চলে আসছে। আমরা একটা বিরতিতে যাব, তার আগে একটু বলে দিই, আমরা বিরতি থেকে ফিরে এসেই এয়ার কমোডর মোহাম্মদ সুলতান মাহমুদ মালিক, আপনার কাছে আমরা ফিরব। প্রশ্ন একটি, মহান মুক্তিযুদ্ধে এয়ারফোর্সের যে বিশেষ অপারেশনগুলো ছিল সেগুলো জানবো, বিশেষ করে কিলো ফ্লাইটের কথা আমরা সবাই জানি। এয়ারফোর্সের ইতিহাস জানতে গেলে এটি অবশ্যই আমাদেরকে শুনতে হবে, শুনবো আপনার কাছ থেকে। এয়ার কমোডর মালিক, আপনাকে স্বাগত জানাচ্ছি আবারও। যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম, যে মুক্তিযুদ্ধে আমরা শুনছিলাম সেনাবাহিনী এবং নৌবাহিনীর সেই সময়কার সেই দুর্দান্ত সব অপারেশনের কথা, এয়ারফোর্সের কি অপারেশন ছিল একটু জানতে চাই। কিলো ফ্লাইটের কথা আমরা বলছিলাম। আচ্ছা, খুবই একটা
গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কারণে যে আপনার কয়েকটা ব্যাপার আছে এয়ারফোর্সের মুক্তিযুদ্ধের সঙ্গে এয়ারফোর্সের যোগসাজশ। জিনিসটা হচ্ছে মুক্তিযুদ্ধের যত অফিসার বা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী থেকে যত অফিসার ছিলেন তাদের মধ্যে কিন্তু বিমান বাহিনী থেকে যারা মুক্তিযুদ্ধে যোগদান করেছিলেন পাকিস্তান বিমান বাহিনী থেকে, তারা সবাই অনেক সিনিয়র ছিলেন। গ্রুপ ক্যাপ্টেন ছিলেন সেই সময় একজন কর্নেল পদমর্যাদার একজন একে খন্দকার স্যার, এবং তার সঙ্গে উইং কমান্ডার বাশার স্যার ছিলেন, এবং এরকম অনেক সিনিয়র অফিসাররা ছিলেন। তারা যখন চলে গেলেন ইন্ডিয়াতে, নিজেদের চাকরির স্থল ঢাকা ছেড়ে চলে গেলেন ওখানে, এবং সুলতান মাহমুদ স্যার উনি ছুটিতে এসেছিলেন, এনারা চলে গেলেন। যাওয়ার পরে তখন কিন্তু তাদেরকে স্থলবাহিনীর সাথে যুক্ত করা হলো। আমাদের একজন সেক্টর কমান্ডার হিসেবে সেক্টর 6 চলে গেলেন রংপুরে, একে বাশার স্যার, আর আরেকজন আরও বিভিন্ন জন চলে গেল, ছড়িয়ে ছিটে গেল। কিন্তু একে খন্দকার স্যার ডেপুটি চিফ অফ স্টাফ হিসাবে স্যার তখন কলকাতাতে আমাদের যে 8 নম্বর যে রোড আছে ওইখানে হেডকোয়ার্টারে ছিলেন এমএজি ওসমানী স্যারের সাথে। সো উনি তখন থেকে চেষ্টা করতেছিলেন যে এয়ারফোর্সের একটা যদি তৈরি করা যায়, এয়ারফোর্সের যে কোনো একটা অপারেশন এমন একটা ইম্প্যাক্ট করবে সারা ওয়ার্ল্ডে, জনগণের একটা সহানুভূতি পাওয়া যাবে যদি আমরা এয়ারফোর্সকে ইনভলভ করতে পারি। কারণ স্থলযুদ্ধ চলবে, স্থলযুদ্ধ চলছে, বিভিন্ন দেশে মুক্তিযুদ্ধে স্থলযুদ্ধ একটা বড় ব্যাপার, বাট বিমান বাহিনীর সম্পৃক্ততা খুব কম দেশের ইতিহাসে আপনি পাবেন, নাই বলতে গেলে 2-1টা দেশে শুধু আছে। তো উনি তখন থেকে চেষ্টা করতেছিলেন যে একটা বিমান বাহিনী গঠন করার জন্য। তখন ইন্ডিয়ানদের সাথে কথা বলার পরে তারা আমাদেরকে অফার করে যে ঠিক আছে, তোমাদের পাইলটরা আমাদের এয়ারক্রাফটে ফ্লাই করুক, কিন্তু উনি এটাতে রাজি হন নাই, কারণ কোড অফ কন্ডাক্ট উইল বি ডিফারেন্ট। তো তারপরে 3টা অসামরিক বিমান যেগুলো হচ্ছে ট্রান্সপোর্টেশনের কাজে ব্যবহৃত হতো, একটা ড্যাকোটা প্লেন যেটা কিনা জোরহাট একজন ইন্ডিয়া থেকে এসছে, এছাড়া আপনার অটার বিমান ছিল এবং অ্যালোয়েট হেলিকপ্টার। এই 3টা বিমান দেয়া হলো আমাদেরকে ট্রেনিং করার জন্য, এবং এটা নাগাল্যান্ডের ডিমাপুর একটা জায়গা, যেটা ব্যারেইন একটা ল্যান্ড ছিল, ওখানে খুব কম অপারেশন হতো, শুধু রসদ পরিবহনের জন্য ওখানে মাঝে মধ্যে অটার বিমান যে ল্যান্ড করতো। এরকম একটা জায়গায় চারপাশে বন জঙ্গল ঘেরা একটা জায়গায় দেওয়া হলো, এবং 28শে সেপ্টেম্বর ভারতীয় বিমান বাহিনীর প্রধান সেই সময়কার এয়ার চিফ মার্শাল পিসি লাল এবং আমাদের গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার তারা যে এটা উদ্বোধন করলেন। উদ্বোধন করার পরে ট্রেনিং শুরু হলো। ইন্টারেস্টিং হচ্ছে এখানে 9 জন পাইলট ছিল, তাদের মধ্যে 3 জন ছিল পাকিস্তান বিমান বাহিনী থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যোগদান করা, বাকি 6 জন কিন্তু তারা অসামরিক বিমান থেকে চালানোর অভিজ্ঞতা ছিল, তারা এসেছিলেন মেইনলি পিআইএ থেকে। 6 জনের মধ্যে 4 জন ছিল পিআইএর, আর 2 জন ছিল প্ল্যান প্রোটেকশন নামে আরেকটা সরকারের একটা প্রতিষ্ঠান ছিল, যেখানে ছোট ছোট প্লেন উড়ানো হতো সার ছিটানোর জন্য, কীটনাশক ছিটানোর জন্য, সেই পাইলটরা আসতেন। তাদের কারোরই কিন্তু এই 3টা বিমান চালানোর কোনো অভিজ্ঞতা ছিল না, বাট তাদেরকে মাত্র 2 সপ্তাহ সময় দেওয়া হয় যে এইগুলিকে তাদেরকে মাস্টার হতে হবে। তাদের সবারই বয়স, 2 জন ছাড়া সবারই বয়স ছিল 30-এর উপরে, মাত্র 2 জন বদরুল আলম স্যার এবং শাহাবুদ্দিন স্যারের বয়স ছিল 30-এর নিচে, সবারই বয়স ছিল। ফ্লাইং এমন একটা জিনিস যে আপনি বেশি বয়সে সেটা অনেক কষ্টে না, সম্ভাবনা না থাকারই কথা আর কি, বাট তারা তাদের ফিক্সড উইং চালানোর যে অভিজ্ঞতা ছিল সেটা থেকে তারা হেলিকপ্টার চালানো শিখলেন। 3 জন মানুষ, সুলতান মাহমুদ স্যার, তারপরে আমাদের বদরুল আলম স্যার এবং শাহাবুদ্দিন স্যার, আর বাকি যেই ছিলেন ওদেরকে 3 জন করে অটার বিমানে দেওয়া হলো 3 জনকে, এবং ড্যাকোটাতে দেওয়া হলো 3 জনকে। এনাদের মেইন কাজ ছিল হচ্ছে ফার্স্টে কন্ট্রোল অফ দ্য ইকুইপমেন্ট, মানে প্ল্যাটফর্মটার কন্ট্রোল নেয়, এয়ারক্রাফট চালানো শেখা, এবং তারপরে এটাকে ম্যানুভার করে দূরে গিয়ে যাতে তারা আক্রমণ করতে পারে সেই জন্যে সেই ট্রেনিংটা নেয়। এবং ওনারা 28শে সেপ্টেম্বর থেকে শুরু করে দিনরাত ওনারা অপারেশন করছে, দিনরাত ট্রেনিং করেছেন, এবং পাহাড়ের উপরে ওনারা প্যারাসুট ফিট করছে গাছের মধ্যে, নাগাল্যান্ডে, সেই নাগাল্যান্ডে গাছের উপরে তারা প্যারাসুট সেট করছে, ওইখানে তারা বম্বিং প্র্যাকটিস করছে, রকেটিং প্র্যাকটিস করছে, ফায়ারিং প্র্যাকটিস করছে। এই 3টে বিমানে কখনোই পৃথিবীর ওই সময়ের আগে কখনোই কোনো আর্মামেন্ট লাগানো ছিল না, সমরাস্ত্র কিছু ছিল না। ওনাদের এখানে দেওয়া হয়েছিল রকেট, দেওয়া হয়েছিল ফ্রেঞ্চ রকেট ছিল, তারপর মেশিন গান ছিল, সবই ইম্প্রোভাইজড ব্যাপার ছিল আর কি। এইগুলি দিয়ে আমাদের, আপনি জানেন যে আকাশ থেকে বিমান থেকে যখন মাটিতে নিক্ষেপ করতে হয় তখন কিছু গান সাইট থাকে অ্যাকিউরেসির জন্য, কিছুই ছিল না, তারা ওইখানে বসে বসে বানানো হয়েছে। এইখান থেকে সব ট্রেনিং করার পরে তাদের ফার্স্ট টার্গেট ছিল 28শে নভেম্বর অ্যাটাক করার, বাট এয়ারফোর্স দিয়ে যদি আপনি অ্যাটাক করেন তাহলে কিন্তু অল আউট ওয়ার হয়ে যেতে পারে, এই জন্যে এই ক্লিয়ারেন্সটা পাওয়া যায় না, মিত্র বাহিনীর কাছ থেকে পাওয়া যায় না। 3রা ডিসেম্বর যখন পাকিস্তান ভারতের পশ্চিম রণাঙ্গনে যখন তারা অ্যাটাক করলো, একসাথে 6টা এয়ারফিল্ডে যখন অ্যাটাক করলো, তখন সিদ্ধান্ত হলো যে ঠিক আছে, ভারত তাদের ইমার্জেন্সি ডিক্লেয়ার করলো এবং তারা যুদ্ধে জড়ানোর চিন্তা করলো।
কিন্তু তার আগে তারা কিলো ফ্লাইটকে ফার্স্ট চান্স দিল যে তারা যে অ্যাটাক করবে পাকিস্তানকে, বাংলাদেশের মাটিতে তারা অ্যাটাক করবে। দ্যাট ইজ দ্য ফার্স্ট অ্যাটাক ফ্রম মিত্রবাহিনী ফ্রম এয়ার, অ্যান্ড ইট ওয়াজ ডান বাই কিলো ফ্লাইট। এই সিগনিফিকেন্সটা আমাদের একটা বড় একটা হৃদয়ের একটা ব্যাপার, যে প্রথম ইন্ডিয়ান প্লেন সব ওয়েট করছিল, তারা কিন্তু পরের দিন ওই দিন রাত্রেবেলা থেকে 2টার সময় ক্যানবেরা অপারেশন শুরু করে, বাট আমাদের অপারেশন শুরু হয় রাত 8টার সময় টেক অফ হয়। 2টা জায়গা থেকে টেক অফ করে, একটা অ্যালিউট এবং একটা অটার বিমান টেক অফ করে। অ্যালিউটটা চলে যায় গোদনাইলে অ্যাটাক করতে, এবং আপনার অটারটা চলে যায় চিটাঙে ইস্টার্ন রিফাইনারি যে ট্যাঙ্কার ছিল ওইখানে অ্যাটাক করে। জি, এয়ার কমান্ডার মালিক, আপনার মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর যে ব্যাপক ভূমিকা এবং খুব মাত্র 3টে ছোট ছোট এয়ারক্রাফট নিয়ে যে শুরু হয়েছিল সেই ইতিহাস জানলাম। আমরা আরও অনেক বিষয় জানবো, এবং একটা ছোট্ট বিরতির একটা সময় হয়ে গেছে। এবার ফিরে এসে আমাদের এই মুহূর্তে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সবচেয়ে বড় বিজ্ঞাপন, যেটি বিশ্বব্যাপী বলতে পারি, শান্তিরক্ষা মিশন, সেটি নিয়ে আমরা শুনবো আপনাদের সবার কাছ থেকে। যেটি জানতে চাচ্ছিলাম ব্রিগেডিয়ার জেনারেল সাইফুর রহমান আপনার কাছ থেকে, যে শান্তিরক্ষা মিশন এই মুহূর্তে বাংলাদেশের অবস্থান, এবং যদি বলা হয় এই অবস্থানের ফলে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের সেনাবাহিনীর বর্তমান ভাবমূর্তি কী? আপনি চমৎকার বলেছেন। আসলে বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী তথা আমাদের সশস্ত্র বাহিনীর ভূমিকা কিন্তু অত্যন্ত গৌরবোজ্জ্বল। আপনি জেনে থাকবেন যে আমরা 1988 সালে এই জগযাত্রা শুরু হয়, সেই থেকে অদ্যাবধি আমাদের সশস্ত্র বাহিনীর সদস্য প্রায় 2 লক্ষ এই শান্তিরক্ষা মিশন অংশগ্রহণ করেছে। তাতে সব মিলিয়ে প্রায় 43টি দেশে 63টি মিশন আমরা সম্পূর্ণ করেছি। এবং এই মুহূর্তে আমাদের বর্তমানে আমরা শীর্ষস্থানীয় যে কটি শান্তিরক্ষী বাহিনী আছে বিভিন্ন দেশে, তার মধ্যে আমরা শীর্ষস্থানে ধরে রেখেছি এবং সেই অবস্থানে আমরা রেখেছি। এবং এই বর্তমানে আমাদের 10টি দেশে প্রায় 11টি মিশন চলমান রয়েছে। এবং সবচেয়ে গর্বের বিষয় আরেকটি হলো যে সঙ্গে আমাদের মহিলা শান্তিরক্ষীরা এখানে কাজ করছে, এবং তারা শুধু আমাদের দেশকে বহির্বিশ্বে শুধু পরিচয় করে দিচ্ছে না, সে সাথে আমাদের দেশের জন্য বয়ে আনছে অনেক অর্থনৈতিক সুফল আমরা পাচ্ছি সেটার দিক থেকে। সো সব মিলিয়ে আমাদের এই পুরো অগ্রযাত্রা যে হয়েছে তা সম্পূর্ণ সশস্ত্র বাহিনীর আমাদের প্রতিটি সদস্যের যে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যে নিষ্ঠা, একাগ্রতা এবং পেশাদারিত্বের সর্বোচ্চ পরিচয় বহন করে। আমি যদি একটু ছোট করে জানতে চাই, অন্যান্য দেশও শান্তিরক্ষা মিশনে আছে, বাংলাদেশকে ঠিক কোন জায়গা থেকে আলাদা করে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে দেখা হয়? আমি ছোট্ট একটি গল্প আপনাকে বলতে পারি আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে। আমরা 1912 সালে 2012 সালে আমরা ছিলাম আইভরি কোস্টের ফোর্স হেডকোয়ার্টারে। সেখানে 450 জন সব দেশের মানুষরা ওখানে ছিল, সামরিক অসামরিক। সেখানে আমাদের 9 জন ছিলাম আমরা বাংলাদেশি শান্তিরক্ষী স্টাফ হিসেবে। এই আমাদের 9 জনকে পৃথিবীর সব দেশের এরা কিন্তু চিনত, এবং তারা আমাদেরকে বলতো তোমরা অন্যদের চেয়ে অনেক বেশি আলাদা। প্রথমত পেশাদারিত্বের জন্য, প্রফেশনালি আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা যেভাবে কাজ করত, যেভাবে নিজেদেরকে উপস্থাপন করেছে, সেটা ছিল অন্য মাত্রার। দ্বিতীয় মানবিকতা, সেটা আমাদের স্বভাবজাত। সেদিক দিয়ে আমরা সবসময় ছিলাম মানবিক, এবং সেই সাথে যেটা ছিল আমরা কাজের ব্যাপারে অত্যন্ত নিষ্ঠাবান, এবং যেটা আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে অত্যন্ত সফলতার সাথে এবং সময়ের সাথে আমরা সেই কাজগুলো সম্পূর্ণ করেছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু কমান্ডার আফজাল হোসেন আপনার কাছে আসতে চাই। সেটি আমরা দুর্যোগ প্রবণ একটি এলাকায় আছি, আমরা যেহেতু উপকূলীয় এলাকা, আপনি বলছিলেন এই জায়গায় দুর্যোগের সময়গুলোতে আমরা সব সময় দেখি নৌবাহিনী তো অবশ্যই, সেনাবাহিনী, এয়ারফোর্স সবাই আসেন। এই জায়গায় আমরা একটু জানতে চাই যে ঠিক এই সময়টাতে আপনারা কি করেন, মানে কিভাবে সম্মিলিত থাকেন, কিভাবে জনগণের পাশে দাঁড়ান? ধন্যবাদ। বিষয়টা আসলে খুবই প্রাসঙ্গিক। আমরা যেহেতু সবসময় কোস্টাল এলাকার আশেপাশে থাকি, আমরা দুর্যোগপ্রবণ দেশ, দুর্যোগের মধ্যে টিকে থাকাটা আমাদের একটা অন্যতম বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। এবং এটা আসলে আপনি যে বললেন যে দুর্যোগ পরবর্তী, আসলে যখন দুর্যোগ, এখন ওয়ার্নিং সিস্টেম ভালো, আমরা বুঝতে পারি কীভাবে বন্যা, সাইক্লোন বা ঘূর্ণিঝড় আসতে যাচ্ছে। দুর্যোগ যখনই আমরা প্রাক প্রস্তুতির মধ্যেই আমাদের পরবর্তী অ্যাকশন প্ল্যান জড়িত থাকে, এবং আমরা ধরেন যে 3 বাহিনীরই কথা প্রসঙ্গে বলে রাখি, শুধু দুর্যোগের জন্য আমরা কিন্তু দেশে যে অনেক কাজ করছি, সক্ষমতা অর্জন করেছি তা নয়, আমরা কিন্তু রোল মডেল, এবং আমরা আন্তর্জাতিক পর্যায়ে কন্ট্রিবিউট করে যাচ্ছি। 2 বছর আগে যখন টার্কিতে ভূমিকম্প হলো, তখন আমরা 3 বাহিনীর টিম গিয়েছিল, এবং ওটা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। অথবা আমরা যখন কোভিডের সময় 3 বাহিনীর বিভিন্ন সাপোর্ট আমরা বাইরে পাঠিয়েছি, বা
আন্তর্জাতিক পরিমণ্ডলে ফিলিপাইনের সাইক্লোন, মালদ্বীপসের পানি ক্রাইসিস, মায়ানমারের সাইক্লোন, এগুলো তো আমরা নৌবাহিনী জাহাজ পাঠাচ্ছি। নেপালেও বিভিন্ন অ্যাক্সিডেন্টে আমরা 3 বাহিনী টিম পাঠিয়েছি। আমরা কিভাবে সাথে থাকি? আমরা একটা তো হচ্ছে যে আমাদের যে স্ট্রাকচারাল অর্গানাইজেশন, দেশে আমাদের একটা দুর্যোগ ব্যবস্থাপনা মেকানিজম আছে, প্লাস আমরা যে সবসময় প্রি ডেপ্লয়েড থাকি, যে কথাটা বলছিলাম, এবং সবার আগে যে জিনিসগুলি প্রয়োজন হয়, জীবন বাঁচানো, তারপরে ওষুধ, তারপরে ঘর তৈরি করা। এই বন্যা যে ফুলগাজী বন্যা, ফুলগাজী মিরাসরাই, এখানে আমরা তো হসপিটাল, সব বাহিনী মিলে হসপিটাল তৈরি করেছি, ইভাকুয়েশন তৈরি করেছি। আপনারা টিভিতে ফুটেজগুলি দেখিয়েছেন। এখনও লোকজন আমাদের ঘরবাড়ি বানিয়ে দিচ্ছে। অথবা মনে করুন যে অন্য যে কোনো যে অগ্নিকাণ্ডের কথা বললাম, আর এবং এই কারণেই আমরা আফজাল হোসেন, আপনাকে আমাকে একটু থামাতে হচ্ছে। আমরা দুর্যোগের বিষয়গুলো মানুষ খুব কাছ থেকে বুঝতে পারে। একটু আমি বিমান বাহিনীর কাছ থেকে একটু জানতে চাই যে খুব সংক্ষেপে আমাদের বর্তমান এই যে আর্ম ফোর্সের যে আধুনিকায়নের বিষয়ে একটু জানতে চাই যদি। আচ্ছা, দেশকে আগিয়ে নিতে হলে আপনাকে সবার সাথে তাল মিলিয়ে চলতে হবে। এই জন্য নিজেকে অবশ্যই সেভাবে ইকুইপ করতে হবে যে অন্যরা যেভাবে করতেছে। আমাদের এই একবিংশ শতাব্দীর যে চ্যালেঞ্জ, সেই মোকাবেলা করার জন্য আমাদেরকে নিজ নিজ ক্ষেত্র থেকে এগিয়ে আসতে হবে। আপনি জানেন যে আমাদের কিছু রূপকল্প আছে, সেই অনুযায়ী আমরা নিজেদেরকে ধাপে ধাপে তৈরি করছি। আমাদের এখানে অনেকগুলো সক্ষমতা হয়েছে অলরেডি, এবং আমরা আজকে কিন্তু গ্লোবাল রিচ আমাদের আছে। আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে যেতে পারতেছি খুব কম সময়ের নোটিশে, যেটা কিনা কোভিডের সময় দেখা গেছে, বিভিন্ন দুর্যোগকালীন মোকাবেলার সময় দেখা গেছে। আমরা নিজেদেরকে, আপনি জানেন যে 1988 সালে যখন বন্যা হয়েছিল, তখন ইরাক থেকে 4টা হেলিকপ্টার আসছিল আমাদের এখানে ত্রাণ দেওয়ার জন্য। এখন কিন্তু সেটা আসতে হচ্ছে না। এখন আমরা নিজেরাই সেভাবে প্রস্তুত হয়ে গেছি। এভাবে আমরা ধাপে ধাপে আগাচ্ছি। আমাদের সামনে এই সমুদ্র বিজয়ের পরে আমাদের যে নতুন আকাশসীমার যে প্রস্থ বেড়েছে, সেখানেও আমাদেরকে কাজ করতে হচ্ছে। আমাদের নতুন নতুন রেডারের সংযোজন চলছে, আমাদের নতুন এয়ারক্রাফটের সংযোজন হয়েছে, এবং আরও কিছু আসবে যেটা নিয়ে এখন কাজ চলতেছে। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। সশস্ত্র বাহিনী দিবসের ঠিক আগের এই রাতে আমরা খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। আমাদের দর্শকরাও অনেক বিষয় জানতে পেরেছেন, উপকৃত হয়েছেন অনেকেই। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই আলোচনা।